পাঠ করছি দেবারতী গোস্বামীর লেখা গল্প অলীক সুখ। 16/2 বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িটা রান্নাঘর থেকে তখন নতুন গুড়ের গন্ধ। পুরনো কলকাতার বইপাড়ায় যেমন সকালের প্রথম হলুদ রোদটা এসে পড়ে শেষের কবিতা বইটার 62 নম্বর পৃষ্ঠাটার ওপর, ঠিক তেমন হলুদ রঙের সর্ষের তেল বেগুনের মোটাই নিয়ে গরম তাওয়াতে আলপনা আঁকেন মিসেস সেন, পারমিতা সেন। খুব ছোটবেলায় ট্যাঙ্কে রাখা ঠাম্মার খেরোর খাতায় কত রেসিপি, পাটিসাপটা, সরা পিঠে, গোকুল পিঠে, চন্দ্রপুলি, মুখপুলি, আরও কত কি। খাতার প্রথম পৃষ্ঠায় কলকাপার আলপনা, যত্ন করে লেখা নাম হেমনলিনী দেবী। পাশের ওভেনে সরা পিঠে সরা বসানো। এসব কি আর ওভেনে হয়? মাটির উনুনের জিনিস, তবে একটা গন্ধ বেরিয়েছে বই কি, মাটির গন্ধ। চোখ বন্ধ করলেন পারমিতা সেন। বাড়িটার ছাদের কাছে জ্যোৎস্নায় মোড়া প্লাস্টিক উড়ে যায় কোথাও, কোথায় ঠিকানাটা পারমিতা সেন নিজেও জানে না। দমদম পাইকপাড়ার বাস স্টপেজের কাছেই যে রামধনু রঙের বহুতল আবাসনটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এ গহন শীতেও, তার 4 তলার একটা ঘরে ঘুটঘুটে অন্ধকার তখন। দুপুরে খাওয়ার পর থেকেই মাথাটা এত ধরেছে যে উঠে বসার ক্ষমতাটাই নেই ত্রিধার। মিসেস ত্রিধা চক্রবর্তী, ওয়াইফ অফ মিস্টার অনুপম চক্রবর্তী। বয়স 32, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, সুন্দরী, স্মার্ট, আধুনিকা, সকলের চোখে হ্যাপিলি ম্যারিড, সুখী একজন মহিলা। হঠাৎ একটা কল আসে স্যামসাংয়ের দামি মোবাইলটায়। সদ্যই বাজারে এসেছে। রিংটোনটা বড্ড জোরে বাজে। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। ত্রিধা, কেমন আছো এখন? পুরুষকণ্ঠের গলায় আদুরে ভাব স্পষ্ট। একটু বেটার। কোথায় এখন? বাড়ি আসছি, জ্যামে আটকে। কফি হাউজের প্ল্যানটা হচ্ছে তো? আচ্ছা, বাইরে খুব আওয়াজ, বাই। আচ্ছা বাই, বাড়ি গিয়ে কথা হবে। কি একটা ফুলের উগ্রগন্ধ সারাটা ঘর জুড়ে। কি একটা ফুল এনেছিল গতকাল রাতে অনুপম, নাম জানে না। গন্ধটা কেমন একটা যেন, ঠিক বলে বোঝাতে পারবে না ত্রিধা। যেন একটা নিষিদ্ধ গন্ধ, আড়ালে আবডালে ডানা বিস্তার করে। অনুপমের ডার্ক ব্ল্যাক কালারের প্রাইভেট কারটা তখন জ্যামে আটকে। কাঁচের জানলাটা খুলে দিল অনুপম। একটু বাইরের বাতাস আসুক, হোক না পলিউটেড, তাও একটু কি খোলা হাওয়া আসবে না? এসে ভিজিয়ে দিক অনুপমকে। আর ভালো লাগে না এই রোজকার জীবন। টেনশন, চাপ, অশান্তি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন। হঠাৎ কি একটা মনে পড়তে মোবাইলটা হাতে নিয়ে কাকে একটা ফোন লাগালো অনুপম। পরের মাসেই ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট। এখন ত্রিধাকে রাজি করাতে পারলেই হয়। সিগন্যালের লাল আলোটা তখন সবুজ হয়ে এসেছে। মাঝ সন্ধ্যার মহানগরী জুড়ে তখন আলোর খেলা। বাইপাস, উড়ালপুল উপন্যাস লিখে যায় চুপিসারে। বাড়ি ফিরেই সোফাতে এলিয়ে গেলেন কলকাতার নামি এক কলেজের ইংরেজির অধ্যাপক অমিত সেন। পারমিতা তখনও রান্না করে। টিভিটা চলছে আপন মনেই। দেখেও দেখলেন না অমিত। শীতের রাতেও জানলাটা খোলা। কলকাতায় আজকাল তেমন শীত আর পড়ে না, পড়তো যখন কিশোরবেলা। ময়দানের কুয়াশা, বই পড়া সদ্য দোকান খোলা দোকানের মাটির ভাঁড়ে সোদা গন্ধ, আর ট্রাম লাইনে চোরকাঁটা, শালিক পাখির ঘর। শীত ছিল, বসন্ত আসতো বুক চিতিয়ে। আজ শুধুমাত্র উষ্ণতাই আসে, নিষ্পাপ বসন্ত না। মণিকর্ণিকার ঘরের জানলা ঘেঁষে একটা অয়েল পেন্টিং। ছবিটা বোধহয় ভরা শ্রাবণের। কলকাতার রাস্তা, হলুদ রঙের ট্যাক্সিগুলো ছুটছে রাস্তা জুড়ে। উল্টো দিকে হেঁটে চলেছে দুজন। মেয়েটার পরনে নীল সালোয়ার, খোলা বড় চুল। ছেলেটার হলুদ রঙের পাঞ্জাবিটা নীল জিন্সের সাথে লেপ্টে। একটা লাল ছাতার নিচে দুজন। মেয়েটার হাতটা শক্ত করে ছেলেটার হাতে ধরা। মণিকর্ণিকার বয়ফ্রেন্ড গিফট করেছে ছবিটা ওকে। বাড়িতে জানে ও কিনেছে। মল্লার আচার্য, আর্ট কলেজের ছাত্র। আপনি নন্দন চত্বরে গেলেই ও দেখা পেলেও পেতে পারেন। শুধু খেয়াল রাখবেন, জিন্স পাঞ্জাবি, কাঁধে রাবীন্দ্রিক ঝোলা ব্যাগ। দাড়ি বহুদিন সেভ করেনি।
একটু পাগলাটে, তবে মণিকর্ণিকা ওকেই ভালোবাসে। হ্যাঁ, তবে শহরের উঁচুতলার বুদ্ধিজীবী অমিত সেন মেয়ের প্রেমিককে কোনোদিন মেনে নেবে কিনা সে বিষয়ে ঘোর সন্দেহ। ঘুম থেকে উঠতে আজ একটু বেশি দেরি হয়ে গেছে ত্রিধার। অনুপম ততক্ষণে ব্রেকফাস্ট বানিয়ে রেডি। গুড মর্নিং ম্যাডাম। ঘুম ভাঙল? অফিস নেই? না, ছুটি নিলাম আজ। চলো আজ ঘুরতে যাব। আর হ্যাঁ, নেক্সট মান্থে ডক্টরের কাছে কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট। স্টপ ইট অনুপম, আমি তো বলেছি ট্রিটমেন্ট করাবো না। আর তুমি তোমার অফিস নিয়েই থাকো প্লিজ। আমি তোমার সাথে বেরোতে ইচ্ছুক নই। তাছাড়া আজ আমার অন্য প্ল্যান আছে। তোমার এত রাগ কেন ত্রিধা? আমার ইন্টারনাল প্রবলেম আছে, তাই আমাদের বেবি হচ্ছে না। আমি তো নিজে তার জন্য কম গিল্ট ফিল করি না। বলেছি তো, তেমন হলে বিদেশ অবধি যাব। তুমি গো মেরে বসে আছো, কার ওপর রাগ দেখাচ্ছ? ডক্টরের কাছে যাও না। আমি তো বলেছিলাম আমায় ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করো। শোনোনি, আমি কি করব? কেন এত মেন্টাল টর্চার করো? আমি তো আর পারছি না ত্রিধা। অনুপম, একা একা কাটাই সারাটা দিন গত 7 বছর ধরে। সবাই আমার দোষ দেয়। আমি তো মেয়ে, তোমায় তো কারো কাছে শুনতে হয় না বেবি হচ্ছে না বলে। আমার লাইফটা শেষ করে দিলে। রাগের মাথায় অনুপম কাঁচের প্লেটটা ছুঁড়ে দিল মাটিতে। ছড়িয়ে পড়ে আছে অপটু হাতে বানানো স্বাদের ফুলকো লুচি আর আলুর দম। ত্রিধা চলে গেছে শাওয়ারের নিচে। জল এতটা শান্তি দিতে পারে? কোনো একটা অজানা পাখি উড়ে গেল পাইকপাড়া থেকে বালিগঞ্জ সার্কুলার রোডের একটা বাড়ির দিকে, যেখানে কেউ একদিন পাঁচালি পড়েছিল লক্ষ্মীবারে। পারো, মনে উঠেছে? 9টা বাজে তো। সেটা আমায় জিজ্ঞেস না করে নিজেই দেখো অমিত। মেয়েটা তো আমার একার নয়। একই সোজা কথা সোজাসুজি উত্তরটা দিতে ভুলে গেছো নাকি? সারাটা জীবন মেয়ের আর আমার কোনো দায়িত্বই তো নিলে না অমিত, টাকা দেওয়া ছাড়া। একটু তো মেয়েটার খোঁজখবর রাখো। বিয়ের পর থেকে আমি তো একাই কাটালাম। পারো, বাপের বাড়িতেই তো বেশি থাকতে। কখনো ভেবেছ আমিও তো মানুষ, আমারও তো কাউকে লাগে। ঘুরতে যেতে চাইলে কোনো দিন যাওনি। কি না, তোমার ধকল সহ্য হয় না। গত কয়েক বছর ধরে কথাটাও ঠিকঠাক বলো না। আমার জীবনে ওঠাপড়া কোনো দিন ফিল করেছো? হাতে হাতটা শেষ কবে রেখেছো মনে পড়ে? ঘরটাও আলাদা করে নিলে। সংসারে 3জন মানুষ, 3জন 3টে ঘরে থাকে। এটা কি সংসার? মেয়েটা না হলে আমি তোমার সাথে থাকতাম না। ওহো, আর তাই বুঝি সুন্দরী অল্প বয়সী একটা প্রেমিকা জুটিয়েছ? লোকের সন্তান হয় না, আর তুমি হয়েছে বলে পস্তাচ্ছ। হোয়াট ননসেন্স পারো। মেয়ে শুনবে, তুমিও জানো তুমি যা বলছো ঠিক নয়। শুনুক না। মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় খুব প্রখর। জামা কাপড় তো আমি ধুই। লেডিস পারফিউমের গন্ধ, পকেটে থাকা লেডিস রুমাল, রাত জেগে ফোন। তোমার দ্বারা লুকিয়ে চুরিয়ে কাজ করাটা আজও হলো না। বাবা মায়ের একটা মেয়ে আমি অমিত। আমার বাবা মাটাকে আমাকেই দেখতে হতো। ওরা তোমার বাড়ি আসেনি, আর সংসারটা আমায় করতে হয়। করলে বুঝতে কতটা চাপ। টাকা দিলেই হয় না। বাবা মা বাচ্চা সংসার একা হাতে সামলেছি। কোনোদিন তো বলনি পারো তুমি খেয়েছো আজ? আর এখন দোষ দিতে এসেছো। দুহাতে মাথা রক চেপে বসে আছে অমিত। একবার মনে হলো একটা উপায় যদি থাকতো, টাকা করি সব দিয়ে শান্তি পাওয়া যাবে। তবে শান্তিটাই কিন্তু বাড়িতে আসতে আজকাল আর ইচ্ছে করে না। অশান্তি কার জন্য ফিরবে? এর চেয়ে দূরে থাকলে শান্তি থাকে। পাগলের মতো ত্রিধাকে ফোন লাগালো অমিত। বেরিয়েছো? আমি বেরোচ্ছি। কফি শপ, লাস্ট টেবিল। ত্রিধা বেরিয়ে গেছে একটু আগে। বন্ধ দরজাটার দিকে তাকিয়ে অনুপমের কয়েকদিন আগে দেখা একটা দৃশ্য মনে পড়ে গেল। একটা মেয়ে, কলেজে পড়ে, মৌলালির সামনে ফুচকার দোকান। ফুচকা খেয়ে ছেলেটা মেয়েটার লাল ওড়নায় মুখ মুছছে। কপট রাগে মেয়েটা ছেলেটার পাঞ্জাবি টেনে খিমচে ধরেছে হাত। দুজনেই হাসছে। কি নাম হবে ওদের? কেন এতটা সুখী ওরা?
একটা SMS পেয়ে মণিকর্ণিকা ছুট্টে গিয়ে বুকে জড়িয়ে ধরল একটা লাল ওড়না, যেটাতে তখনও মল্লারের গায়ের গন্ধ টক জল লেগে। মল্লার চলে গেছে কোথাও, ঠিকানা কেউ জানে না। ভব ঘুরে যে মণিকে SMS-এ লিখেছে ও আর সম্পর্কটা এগোতে পারবে না। পুরুলিয়ার কোনো এক সাঁওতাল মেয়েকে নাকি পাগল করে দিয়েছে। মণি যেন ওকে আর ডিস্টার্ব না করে। ইটস অল ওভার। কফি শপে তখন মুখোমুখি বসে ত্রিধা অমিত। পারমিতা সব জেনে গেছে ত্রিধা? হাউ? সে অনেক ঘটনা, পরে বলবো। তুমি বলো, মাথা ধরা কমেছে? দূর, আর বলো না। আসার পথে অনুপমের সাথে জোর ঝগড়া হলো। হি জাস্ট উফ। একটা কথা জিজ্ঞেস করবো ত্রিধা? ফ্রাঙ্কলি বলবে। কি? আজ যদি তোমাকে বলি অনুপমকে ছেড়ে দাও আমার জন্য, দেবে? একই প্রশ্ন যদি তোমায় করি অমিত, পারমিতাকে ছেড়ে দিতে দেবে? প্রশ্নের উত্তর হয় ত্রিধা, প্রশ্ন না। তুমি আমি দুজনেই এটা জানি অমিত, আমরা দুজনেই হয়তো একা, তাই দুজনের দুজনকে বড্ড দরকার। শান্তির খোঁজে আসি, হয়তো অনেকটাই এগিয়ে গেছি। কিন্তু ব্যাপারটা হলো বোধহয় তুমি আজও পারমিতাকে ভালোবাসো। তোমার পার্সে আজও ওর ছবি, আর আমি অনুপমকে। আমি তোমার অবকাশ অমিত, অভ্যাসটা নই। আমরা যাই করি, আমি অনুপমকে কোনোদিন ছাড়তে পারবো না। আর তুমি পারমিতার সাথে হাজারটা ঝামেলা করলেও শেষে বিপদে ওকেই পাশে চাইবে। আমি না থাকলে তোমার খারাপ লাগবে, আর পারমিতা না থাকলে তুমি কষ্ট পাবে। আমার আর পারমিতার মধ্যে এটাই পার্থক্য, খারাপ লাগা আর কষ্টের। আমরা না দুজনে দুজনের জীবনে অনেকটা গরম মশলার মতো। থাকলে ভালো লাগে, অনুপম আর পারমিতা লবণ, না থাকলে স্বাদটাই চলে যায়। পারমিতা নেসেসারি, আর আমি তোমার জীবনে লাক্সারি। ত্রিধা, কি নেবে বলো? আজ তোমাকে কিছু দেব আমি। না, কোনো কারণ নেই, এমনি ইচ্ছে করছে তাই। আমার আপাতত এমন একটা জিনিস চাই, কিন্তু যেটা কোনো দোকানে বিক্রি করে না। কি? শান্তি। ত্রিধা যখন ঘরে ঢুকলো, ঘড়ির কাঁটা রাত 7টা ছুঁই ছুঁই। ভিতর থেকে লক ঘরটা। নিজের ব্যাগে থাকা চাবি দিয়ে ঘরটা খুলতেই একরাশ অন্ধকার ছেয়ে ফেলল ত্রিধাকে। ব্যালকনিতে অনুপম দাঁড়িয়ে, ঠান্ডা হাওয়া ঘিরে ফেলেছে আসবাব। খটকা লাগলো ত্রিধার। আলোটা জ্বালোনি কেন অনুপম? আর ব্যালকনিতে কি করছো? ঘরে এসো, ঠান্ডা লেগে যাবে। বকখালিতে কার সাথে হোটেলে ছিলে ত্রিধা? বন্ধুর বোন দেখেছে, ও বন্ধুটিকে বলেছে তুমি আর একজন, মুখ দেখেনি তো। আমি ভেবেছি। আমি তো যাইনি ত্রিধা। তবে কার সাথে গিয়েছিলে? ত্রিধার মনে হলো কে যেন ওর হাত পা পাথর করে দিয়েছে, নড়ার ক্ষমতাই নেই। অনুপমের আওয়াজ মৃত মানুষের মতো শীতল। কি যাতা বলছো? কি দেখতে কি দেখেছে? আমি তো বন্ধুর বাড়ি আসানসোল গেছিলাম, জানো তো। না, যাওনি, বকখালিতেই গেছিলে অন্য একজন পুরুষের সাথে। তোমার ব্যাগে অজস্র ঝিনুক ত্রিধা। আমি একটু খুঁজতেই প্রমাণটা পেয়ে গেছি। কেন করলে ত্রিধা এতটা আঘাত? এর চেয়ে মেরে ফেললে পারতে। সব জোর হারিয়ে ফেললাম ত্রিধা, আর বোধহয় কোনোদিন দাঁড়াতে পারবো না। একজনের ওয়াইফ অন্য পুরুষের সাথে একই হোটেলে থেকে এসেছে। এই অসম্মানটা নিয়ে বাঁচব কী করে বলো না? অনুপম দাঁড়িয়ে আছে ব্যালকনিটার সামনে, ঠিক আগের মতোই। ত্রিধা ছুঁতে চাইল, পারল না। একটা ঘরে দুটো মানুষের দূরত্বটা এক আলোকবর্ষ বেড়ে গেছে আজ। ছুটে বেরিয়ে গেল ত্রিধা ঘর থেকে। দরজাটা খোলা থাকলো, যেমন করে দেওয়াল ওঠে। মোড় থেকে একটা বাসে উঠে পড়ল ত্রিধা। ওর আজ কোনো ঠিকানা জানা নেই। পাগলের মতো গুনগুন করে চলে ত্রিধা। যে রাতে মোড়ে দুয়ারগুলি ভাঙল ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। মণিকর্ণিকা মারা গেল প্রাইভেট একটা নার্সিংহোমে। তখন রাত 8টা হবে। মল্লারের পাঠানো SMS-টা পাওয়ার কিছুক্ষণ পরেই স্লিপিং পিলস খেয়েছিল মায়ের ওষুধের শিশি থেকে। আজকাল ঘুমের ওষুধ না খেলে পারমিতার ঘুম আসতো না। অনেকক্ষণ সাড়া না পেয়ে মেয়ের ঘরে যায় যখন পারমিতা, মণি তখন কাল ঘুমে।
প্রথমে সুইসাইডাল কেস বলে নার্সিংহোমে ভর্তি নিতে চায়নি। অমিত সেনের পরিচিত সূত্র ধরে ভর্তি যখন করলো ততক্ষণে সব শেষ। নার্সিংহোমের বেঞ্চ তখন অজ্ঞান হয়ে পারমিতা। ওকে জাপটে বুকে ধরে পাথর হয়ে বসে অমিত সেন। অমিত পারমিতাকে এইভাবে শেষ কবে বুকে টেনে নিয়েছিল সময় তার হিসেব ভুলে গেছে। ফাঁকা বাস, দু একজন বসে এই শীতের রাতে। জানলার কাছে মাথা রেখে ত্রিধা জানে না ও কোথায় যাচ্ছে। কন্ডাক্টর কার সাথে যেন সেই থেকে বকবক করে যাচ্ছে। ছেঁড়া ছেঁড়া কথা কানে আসে ত্রিধার। 5 বছর বিয়ে হয়েছে আমাদের, বুঝলেন দাদা? গত 2 বছর আগে শুনি আমার বউটার কিডনি খারাপ। কলকাতাতে দেখাচ্ছি অবস্থা খুব খারাপ। এত খরচ, ভ্যালু নিয়ে যাব কি করে? শখ করে একটা ভালো সাইকেল কিনেছিলাম, বেচে দিয়েছি। সবাই বলে বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে। বাচ্চা হয়নি, তোর সামনে পুরো জীবন পড়ে রুগ্ন বউকে নিয়ে কী করবি? নতুন বিয়ে কর, সংসার কর। সেটা হয় বলুন দাদা? আমার বউ রুগ্ন হোক, মানুষ তো। ঘরে ঢুকে মনে হয় না, ভালো থাকুক ও। আর আমার কিচ্ছু চাই না, কষ্ট করব। জানেন, ওর কাছে থাকতে পারি না। বাড়ি বসে থাকলে কে টাকা দেবে? কোনোদিন রাগ করে না, বাড়ি ফিরলে মাথায় হাত বুলিয়ে দেয়। ত্রিধা চোখের সামনে তখন অনুপমের মুখটা ভাসছে। আমার সাথে এমন কেন করছো ত্রিধা? আমারও তো কষ্ট হয়। কন্ডাক্টরের ফোন বাজছে। হ্যালো, বলো লালটুদা। কি, কখন? আমি এক্ষুনি আসছি। একটু দেখো ও ঠিক আছে তো, শ্বাস নিচ্ছে তো? এ ছোটন, বাস থামা। আমার বউটাকে হসপিটালে ভর্তি করেছে। কটা টাকা হবে রে তোর কাছে? এই নিন। এ কি আপনি? এ তো অনেক টাকা ম্যাডাম। 3000? আমি আপনাকে ফেরত দেবো কি করে ম্যাডাম? দিতে হবে না, আপনার ওয়াইফ যেন ঠিক হয়ে যায়। দেখবেন দুজনে খুব ভালো থাকবেন, কেমন? লোকটা ছুটছে টাকাটা নিয়ে। ছোটন চিৎকার করছে, সাবধানে যা। লোকটা বলে চলে, ছোটন, ম্যাডামের ফোন নাম্বারটা নে, আমি টাকাটা ফেরত দিয়ে দেব। আমার বউটা বেঁচে থাকলেই হবে। কুয়াশায় মিলে গেল লোকটা। একটা বাস তখন আবার চলছে ত্রিধাকে নিয়ে। সব কিছু যেন কেমন অচেনা থাকে ত্রিধার। বড্ড অপরাধী, কারো থাকে না, কেউ পেয়েও হারায়। যখন ভুলটা বুঝতে পারে তখন অনেকটা দেরি হয়ে যায়। মণিকর্ণিকার ডেড বডি তখনও রিলিজ করেনি। অমিত পারমিতা একইভাবে বসে তখনও। আত্মীয়রা আসছে এক এক করে। নার্সিংহোমটার ভিতরটা হালকা মিউজিক পরিহাস করে যায়। কথার উপর কেবল কথা, সিলিং ছুঁতে চায়। নিজের মুখের আয়না আদর, লাগছে অসহায়। তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।